গুম নির্যাতনেও দমে যায়নি বিএনপি। মেধাবীদের নিয়ে দলকে সংগঠিত করার আহ্বান তারেক রহমানের। সসম্মানে বিদায় নিতে চাইলে সরকারকে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মোশাররফের। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয়। যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয়, তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে। ভোটাধিকার হরণ, কেন্দ্র দখল ঠেকাতে সামাজিক প্রতিরোধের ডাক সিইসি। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, সেটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিনভর আন্দোলনের পর মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত। যাচাই বাছাইয়ে সনদ পাঠাতে হবে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে। ফেব্রুয়ারির শুরুতে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। মানসিকতায় পরিবর্তন আনাই লক্ষ্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। ইয়াঙ্গুন থেকে ফেরার পথে বাংলাদেশের 4 জাহাজ আটকে দেয় আরাকান আর্মি। 2 দিন পর ছাড়া পেল 3টি। পণ্য নিয়ে এখনও আটকে আছে 1টি। বাণিজ্যের ভাগ চায় দাবি ব্যবসায়ীদের। এবং 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশের ইঙ্গিত। গুম, খুন, নির্যাতনেও দমে যায়নি বিএনপি। বিকেলে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে তারেক রহমান আরও বলেন, মেধাবীদের নিয়ে দলকে সংগঠিত করে রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিতে হবে। একই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র মেরামত করতে হলে বুদ্ধিবৃত্তিক রাজনীতি চর্চার বিকল্প নেই। আরেক অনুষ্ঠানে খন্দকার মোশাররফ বলেন, সসম্মানে বিদায় নিতে চাইলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে কঠোর বার্তা দেওয়ার পরদিন নিজের নামে ফর্ম পূরণ করে নেতাকর্মীদের সদস্যপদ নবায়নের কার্যক্রম উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রমের সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের স্লোগান নির্ভর রাজনীতিতে ক্ষোভ জানিয়ে বলেন, বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয়। রাজনৈতিক কর্মীর মুখ থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। সেখানে কত বড় ব্যাংকরাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। তারেক রহমান বলেন, গুম, খুন, নির্যাতনের পরও দমে যায়নি বিএনপি। মেধাবীদের নিয়ে দলকে আবারও সংগঠিত করে রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিতে হবে। গুম, খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। এদিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সম্মানের সঙ্গে বিদায় নিতে চাইলে দ্রুত ভোট দিতে হবে। যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয়, তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় হয়ে উঠেছে, সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা। দিল্লি যেন এখন একটি
সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কেউ যেন কেন্দ্র বা ভোট বাক্স দখল করতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিইসি AMM নাসির উদ্দিন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর কার্যক্রম শুরু হয়েছে। 2 সপ্তাহ ধরে নতুন, বাদ পড়া ও মৃত ভোটারদের তথ্য জোগাড় করবেন 65,000 তথ্য সংগ্রহকারী। সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, জুলাই আন্দোলনের জন আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আপনাদের সচেতনতার উপরেই নির্ভর করবে যে আমাদের ভোটার তালিকা কতটুকু শুদ্ধ হলো। একজন সাধারণ ভোটারকে অন্তত ভোটের দিন জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা আছে, এই উৎসাহ, উদ্দীপনা, গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও NID-তে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্ক হয়ে তথ্য সংগ্রহকারীদের কাজ করার নির্দেশ দেন কমিশনাররা। আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন, শতভাগ নির্ভুল করতে হবে। কাজ করা আর আন্তরিকতার সাথে কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা দুটি কিন্তু আলাদা। ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে পাশে চেয়ে সিএসি বলেন, অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপের কাজ শুরু। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দেবো না, আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, সাভার। ফেব্রুয়ারির শুরুতে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। এদিকে উন্নয়ন এবং সন্ত্রাস মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার সরকারের সমর্থনের কথা আবারও জানান। সরকারের সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা এবং নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে অবগত করেন প্রধান উপদেষ্টা। এ সময় মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স কিছু সাংবাদিককে গ্রেপ্তার এবং কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মানসিকতার পরিবর্তন করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের মানসিকতার পরিবর্তন আনতেই বাহিনী তিনটির পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে, যা ধীরে ধীরে কার্যকর হবে। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং ব্যবহারের অনুমতি দেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। দেশে এখনো 33,648 জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 31 জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। 31 জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। অটিস্টিক সেলকে ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেন পুতুল, বলছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্রের পর এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি। রাখাইন নিয়ন্ত্রণে নিয়ে নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলের নিষেধাজ্ঞা জারি করে আরাকান আর্মি।
এর মধ্যে ইয়াঙ্গুন থেকে আমদানি পণ্য নিয়ে ফেরার পথে বাংলাদেশের 4টি জাহাজ নিয়ন্ত্রণে নেয় তারা। দুদিন পর বিজিবির চেষ্টায় 3টি জাহাজ টেকনাফ বন্দরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখনও আটকে আছে একটি। চেম্বার অব কমার্সের দাবি, আরাকান আর্মি এখন সীমান্ত বাণিজ্যে ভাগ বসাতে চায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী ওপারের রাখাইনের মংডু ও আখিয়াব নদী বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর এপারে টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে যেমন পণ্য আমদানি হয় তেমনি রপ্তানিও হয়, কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে আমদানি রপ্তানি কার্যক্রম অনেক দিন ধরে স্থবির। মাসের মধ্যে যদি 40টা জাহাজ আসলে এখন 4টে আসে না, এখন শুধু রেঙ্গুন থেকে আসে। আজকে পন্ডু 2 জায়গা থেকে বন্ধ, এটা আরাকান আর্মির দখলে হওয়ার কারণে এদিক থেকে মালামাল আসতেছে না। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে নোঙর করেনি। গত 18 জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে 4টি জাহাজ পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢোকার আগে নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। বিজিবির চেষ্টায় সোমবার 3টি জাহাজ ছাড়িয়ে আনার পর টেকনাফ স্থলবন্দরের জেটিতে পৌঁছেছে। এখনও একটি পণ্যবাহী জাহাজ আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনো কাটেনি। আমাদের বর্ডারে যদি আপনার পাশে যদি গভীরতা হলে তাহলে ওরা আরাকান আর্মিরা আমাদের বুটগুলা পায় না। এদের সাথে হয়তো আমাদের ব্যবসায়ীদের একটা বোঝাপড়া, সরকারের হয়তো একটা বোঝাপড়া, এজন্য জাহাজ এরা মুক্তি দিছে। চেম্বার অব কমার্স বলছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাপ নদীতে এখন বাণিজ্যের মধ্যে ভাগ বসাতে চায় আরাকান আর্মি। মাঝে মধ্যে কিছু বুট আসছে পণ্য নিয়ে, সেক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আরাকান আর্মিদেরকে, ওইখানকার ব্যবসায়ীরা ম্যানেজ করে আসতে হচ্ছে। এটা একটা আমাদের জন্য বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসায়ীর ক্ষেত্রে। 2023-24 অর্থ বছরে 23 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টেকনাফ স্থলবন্দর থেকে সরকার রাজস্ব আদায় করে 257 কোটি টাকা। সেখানে 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয় মাত্র 87 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই ফল স্থগিত করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 29 জানুয়ারির মধ্যে সনদ বাছাই যাচাইয়ের শেষে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কেউ মিথ্যা তথ্য দিলে তার ভর্তি বাতিল বন্ধ থাকবে। এছাড়া কোটা কেবল মুক্তিযোদ্ধাদের সন্তানরা পাবে, নাতি নাতনিরা পাবে না বলে জানানো হয়েছে। শুক্রবার সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হয় রোববার। এরপরই কোটা সুবিধা নিয়ে তৈরি হয় অসন্তোষ। এর আগে দিনভর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থা নিরসন ও ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে দেয়া স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। কোটার কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, চিকিৎসক হতে চাইলে যোগ্যতার কোনো বিকল্প নেই। যতই কোটাবোধা থাকবে ততই বৈষম্য আরো বাড়বে। প্রথম ধাপে আমার দায়িত্ব হচ্ছে শ্রেষ্ঠ যে স্টুডেন্ট, দেশের শ্রেষ্ঠ স্টুডেন্টদের শ্রেষ্ঠ প্রফেশনের জন্য বাছাই করা। প্রতিযোগিতায় অযোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিলে ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করেন তারা। একজন স্টুডেন্ট যার কোনো যোগ্যতাই নেই, যে হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশও করবে না, কিন্তু কোটার কারণে কি হচ্ছে 37 পেয়ে একজন মেডিকেলে সিট পেয়ে যাচ্ছে। এটা দ্বারা ভবিষ্যতে চিকিৎসা হবে, মানুষের চিকিৎসা করবে, তারা কেমন চিকিৎসা হবে? শিক্ষার্থীরা জানান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান কিংবা বিরোধিতা নয়, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও মানসম্মত চিকিৎসক গড়ে তোলার জন্য তাদের এই লড়াই। আপনারা যে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে যদি আমার সঠিক মূল্যায়নটা না হচ্ছে, তাহলে আপনারা কিভাবে কোয়ালিটি ডক্টর ডিজার্ভ করে? বায়োলজি যে কোয়েশ্চেনটা করা হবে সেটা যেন একটু চিন্তাশীল হয়ে একটু গভীর থেকে প্রশ্ন করা হয়, কারণ আমাদের প্রফেশনের উপরে মানুষের জীবন নির্ভর করছে। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায়, অন্তর্বর্তীকালীন সরকার না দেখায়, তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাস্টিস সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
এমনটা দাবি করে দুদক বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ প্রতিনিধিত্বের মাধ্যমে তিনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকলেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রাখেন শেখ হাসিনা। যোগ্যতা হিসাবে স্বাস্থ্য সংস্থায় যেসব অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা কেবল কাগজে ও ফরমায়েশি। এমন অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের অভিযোগে বলা হচ্ছে, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুলের পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট গ্রহণ, সূচনা ফাউন্ডেশন নামে জোরপূর্বক উপঢৌকন, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের পক্ষে ভোট পেতে কয়েকটি দেশের সঙ্গে অসম চুক্তির মতো গুরুতর অভিযোগ এনেছে দুদক। বিশ্ব দরবারে এমন অভিযোগের কারণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তাকে সরাতে কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্রের পর স্বাস্থ্য মন্ত্রণালয়েও চিঠি দিয়েছে দুদক। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। এদিকে গেল 15 বছর ধরে কুমিল্লার রাজনীতির গডফাদার হিসেবে পরিচিত বাহাউদ্দিন বাহার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 70 কোটি টাকার অবৈধ সম্পদ ও 258 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অপরাধ লব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাহসিন বাহার সূচনা কয়েক মাস দায়িত্ব পালন করেই গড়েছেন অবৈধ সম্পদ। দুদকের মামলায় তার বিরুদ্ধে 42 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অপরাধী, ব্যবসায়ী ও ব্যাংকাররা একসঙ্গে অর্থনীতির সম্ভাবনাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, এর দায় সরকারকে বহন করতে হচ্ছে, আগামীতেও করতে হবে। ফার্নিচার শিল্প নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে ফার্নিচার শিল্পের চাহিদা 30,000 কোটি টাকা। 2030-এ এই খাত থেকে রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করা বাস্তবসম্মত নয় উল্লেখ করে দ্রুত $1 বিলিয়ন উন্নীত করার কথা জানান তিনি। এজন্য উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেন তিনি। এ সময় আগের সরকারের সময় অর্থনীতির সম্ভাবনাকে নষ্ট করার কথাও তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। ক্রিমিনাল ব্যবসায়ী, criminal bankers, criminal every sections of our society, how they have criminalized a nexus, যারা অসম্ভবভাবে এই দেশকে প্রতারিত করেছে। আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেটিং কমে গিয়েছে, কারণ আমাদের যে ম্যাক্রো ইকোনমিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, এই সংকটের এই জিনিসগুলো আমাদেরকে এখনো তার দায় বহন করতে হচ্ছে। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। জমকালো আয়োজনে কয়েকটি দেশের রাষ্ট্র সরকার প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তনের ক্ষণ গণনা শুরু। আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন তিনি। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। আগের দিনের আতশবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে রোববার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প। বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে। We begin a brand new day of American strength and prosperity, dignity and pride. I'm thrilled to be back with so many friends. ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। 1874 সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি। সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক। We are going to make America great again.
2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কমলা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। বৈরী আবহাওয়ার মধ্যে হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। 1985 সালের পর এবারই প্রথম ক্যাপিটল হিলের বাইরে না হয়ে অনুষ্ঠানটি হচ্ছে ইনডোরে। তবে ঠান্ডা যত তীব্রই হোক না কেন, কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে এখানে। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দিনভর আন্দোলনের পর মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত। যাচাই বাছাইয়ে সনদ পাঠাতে হবে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে, মিথ্যা তথ্য পেলে ব্যবস্থা। গুম নির্যাতনেও দমে যায়নি বিএনপি, মেধাবীদের নিয়ে দলকে সংগঠিত করার আহ্বান তারেক রহমানের। সসম্মানে বিদায় নিতে চাইলে সরকারকে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মোশাররফের। এবং ফেব্রুয়ারির শুরুতে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার, সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।